প্রথমে তার মনে হয়েছিল কোনো চোর হবে, তাই টর্চ দিয়ে এদিক ওদিক একটু দেখে নিল ভালো করে। কিন্তু কাউকে দেখতে না পেয়ে এবার একটু ভয় পেয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলো। কিছুটা যাওয়ার পর ঠাউর করল কেউ যেন চুপিসারে তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। পুরো জায়গাটা ভরে যাচ্ছে একটা পচা নারকীয় গন্ধে। তার সাথে একটা চাপা গর্জন ভেসে আসছে পেছন দিক থেকে। এবার পেছন ফিরে টর্চের আলোয় যাকে দেখল, তাতে বিলাস আতঙ্কে বুক ফাটা চিৎকার করে উঠল। তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একটা ভীষণ দর্শন প্রেত। তার সারা শরীরটা থেকে খসে পড়ছে যেন পচা মাংস। একজোড়া জ্বলন্ত চোখ চিতার ভাটার মতো জ্বলছে। এক পাটি সাদা ধারালো ঝকঝকে দাঁত, মুখের দুপাশ দিয়ে দুটো সদন্ত বেরিয়ে আছে। হাঁ করা মুখটা থেকে একটা জিভ বেরিয়ে সাপের মতো এদিক ওদিক করছে। শয়তানটার মুখে কোন একটা কুটিল হাসি খেলা করছে। বিলাস তখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটার চেষ্টা করতে পিশাচটা ওর বিশাল দেহের ওপর ঝাঁপিয়ে পড়ল, আর তার ধারালো নখযুক্ত হাত দিয়ে বিলাসের গলার নলিটা প্রচুর আক্রোশে ছিঁড়ে ফেলল। বিলাস একটা শেষ চিৎকার করে সব যেন শান্ত হয়ে গেল। সকালে মৃতদেহটাকে প্রথমে চাষিরা চাষ করতে গিয়ে দেখেছিল। তারাই বিলাসের বাড়িতে খবর দিয়েছিল। কি ভীষণ মর্মান্তিক সেই দৃশ্য! গায়ের লোকেরা এর আগে এমন মৃতদেহ দেখেনি। কেউ যেন মৃতদেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে প্রচুর আক্রোশে। এক পাশের একটি হাত ছিঁড়ে নিয়েছে। তার পাশেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আলতা, টিপের পাতা আর একটা হলুদ শাড়ি। তার বউ ওইগুলোকে জড়িয়ে ধরে ধুলোয় পড়ে কাঁদছে। গ্রামের জমিদার রঘুনাথ চাটুর্যে মশাই সহ ওখানে আরো অনেক লোকই উপস্থিত ছিল। এবার চাটুর্যে মশাই বলে উঠল, দেখে তো মনে হচ্ছে কোনো হিংস্র জন্তুর কাজ হবে, কিন্তু এই গ্রামে কুসমিনকালেও বাঘ দেখেছি বলে তো আমার জানা নেই। তাহলে কি গ্রামে কোনো নতুন জন্তুর আবির্ভাব হয়েছে? জমিদারের কথাগুলো সবাই মন দিয়ে শুনছিল। ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল ওই গ্রামেরই সবচেয়ে বয়স্ক বিশুখুড়ো। এবার বিশুখুড়ো দুবার কেশে নিয়ে অতি কষ্টে কাঁপা কাঁপা গলায় বললেন, না বাবু, এ কোনো বাঘ বা জন্তুর কাজ নয়। দেখতে পাচ্ছেন না কেমন করে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে? আমার তো মনে হয় কোনো মানুষ খেকো পিশাচের কাজ। হায় ভগবান, রক্ষা করো, তুমি রক্ষা করো। গ্রামের লোকেরা বিশুখুড়োর কথায় বিশেষ আমল না দিয়ে এই কাজ কোনো জন্তু ঘটিয়েছে এই ভেবে সবাই মিলে মৃতদেহটাকে ধরাধরি করে শ্মশানে নিয়ে গিয়ে আধ খাওয়া দেহটাকে দাহ করে দেয়। এই ঘটনার দিন 12 কেটে যাওয়ার পর গ্রামের লোকেরা ভাবল হয়তো আর কোনো অঘটন ঘটবে না। তাই সেই ঘটনার রেশ মন থেকে মুছে ফেলে যে যার দৈনিক জীবনে ফিরে আসলো। কিন্তু এখানে গ্রামের মানুষের ধারণায় হয়তো একটু ভুল ছিল। দ্বিতীয় অঘটনটা ঘটল 15 দিনের মাথায় এক ভর সন্ধেবেলায়। সনাতন ধোবার বউ মালতী জলের প্রয়োজনে জল আনতে গিয়েছিল নদীর ঘাটে। কখন যে দিনের আলো ফুরিয়ে চুপ করে সন্ধে নেমে গিয়েছিল সেটা হয়তো সে খেয়াল করেনি। খেয়াল ভাঙল যখন একটু দূরে ওই বুনো ঝোপঝাড়ের পাশ থেকে একটা শিয়াল বিকট শব্দে চেঁচিয়ে উঠল। সে গ্রামের মেয়ে, শিয়ালের ডাক কতই না শুনেছে, কিন্তু এমন একটা নিরিবিলি স্থানে শিয়ালের ডাক শুনে এবার তার একটু ভয় করতে লাগলো। সনাতনের বউ মালতী ভাবল একটু জল মাটির কলসিতে ভরে তাড়াতাড়ি রওনা দেবে বাড়ির পানে। তাই শাড়ির আঁচলটা একটু ভালো করে কোমরে গুজে নিয়ে উবুর হয়ে মাটির কলসিতে জল ভরছিল। তখনই তার নাকে ভেসে এলো একটা পচা বিচ্ছিরি গন্ধ। নিজের মনকে সান্ত্বনা দিতে ভাবল কোনো পশু হয়তো মরেছে, তাই পচা গন্ধ ছাড়ছে। কিন্তু একটা অচেনা ভয় যেন তার মনে চেপে বসেছে। সে তাড়াতাড়ি জল ভরে বাড়ির দিকে রওনা দিল। আর তখনই তার মনে হলো কেউ যেন অতি শান্ত পায়ে তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। মালতী ভয়ে ভয়ে পেছন ফিরে দেখার চেষ্টা করল,
আর এই আধো আলোয় যাকে দেখল তাকে দেখে ভয়ে আতঙ্কে হাত থেকে খসে পড়ল মাটির কলসিটা। মুখ থেকে চিৎকার করতে গিয়েও তার চিৎকার বেরোলো না, বদলে মুখ থেকে বেরোচ্ছে শুধু একটা গো গো শব্দ। তার সামনেই দাঁড়িয়ে আছে একটা ভীষণ দর্শন প্রেত মূর্তি। দুটো চোখ আগুনের ভাটার মতন জ্বলছে, এক পাটি সাদা ধারালো দাঁত, মুখের দুপাশ থেকে বেরিয়ে আছে দুটো ধারালো সদন্ত, আর একটা পৈশাচিক হাসি হাসছে সে। তাকে যে পালাতে হবে সেটা যেন সে ভুলেই গিয়েছে। বলাই বাহুল্য, তার পা দুটোকে যেন কেউ অদৃশ্য শক্তিতে বেঁধে দিয়েছে। পিশাচটা ঝাঁপিয়ে পড়ল মালতীর দেহের উপর, আর মালতীর শেষ চিৎকারটা সন্ধ্যার অন্ধকারকে চিরে খান খান করে দিল। সনাতন রাতে বাড়ি ফিরে তার বউ মালতীকে দেখতে না পেয়ে রাতের অন্ধকারে গ্রামের এদিক ওদিক খুঁজতে লাগলো। যখন কোথাও খুঁজে পেল না, তখন সনাতন ভাবল পাশের শালতলীগঞ্জে তার বাপের বাড়ি, সে হয়তো সেখানেই গিয়েছে, কারণ এর আগেও এমনটা হয়েছে দু একবার। সে ভাবল কাল সকালে সে নিজে যাবে শালতলীগঞ্জে খোঁজ নিতে। সকালে নদীতে কাপড় কাচতে এসে মালতীর আধ খাওয়া মৃতদেহটা দেখতে পায় ধোবা পাড়ার বৌছিরা। তারাই সনাতনের বাড়িতে এবং গ্রামের লোকেদের খবর দেয়। সনাতন এইসব দেখে কপাল চাপড়াচ্ছে আর হাউ হাউ করে কাঁদছে। এমন সময় বিশুখুড়ো এবার একটু ভয়ের সঙ্গে চিৎকার করে বলে উঠল, আমি বলেছিলাম না, এ এ কোনো জন্তুর কাজ নয়। তোরা কেউ শুনলি নে আমার কথা? এ নিশ্চয়ই কোনো নরখাকি পিশাচের কাজ। তোরা কি ভুলে গেলি সেই 1 বছর আগের ঘটনাটা? সেই পিশাচ আবার ফিরে এসেছে, গ্রামকে উজাড় করতে আবার ফিরে এসেছে। এখনো বলছি, সময় আছে। গ্রামকে যদি বাঁচাতে চাস তো কোনো ভালো তান্ত্রিক নিয়ে আয়, না হলে কেউই আর আস্ত বাঁচব না আমরা। বিশুখুড়োর কথা শোনার পর বেশ কিছু গ্রামের লোক সহমত জানালো, আর নিজেদের মধ্যেই বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে বিশুখুড়ো, ঠিক বলেছে, আমাদের কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে। সবাই যখন এই কথা বলা বলি করছে, তখন চাটুজ্জে মশাই সবাইকে চুপ করে দিয়ে বলে উঠল, থামো থামো তোমরা। ঠিক আছে, তোমরা যখন বলছো তাই হবে। গ্রামের মঙ্গলের জন্য আমি সব করতে রাজি আছি। এখন এই মৃতদেহের সৎ কাজের ব্যবস্থা করো, আর আজকে সন্ধ্যের সময় সবাই মিলে গ্রামে চণ্ডী মন্দিরের কাছে উপস্থিত থাকবে। সেখানে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সন্ধ্যার সময় যখন গ্রামের সকল মানুষ চামুণ্ডা মন্দিরের কাছে উপস্থিত হল, গ্রামের জমিদার রঘুনাথ চাটুজ্জে সহ গ্রামের সকল বয়স্ক মানুষরা সেখানে উপস্থিত ছিল। সবার প্রথম চাটুজ্জে মশাই মুখ খুললেন। তোমরা সবাই জানো, আমার বাপ দাদার আমল থেকে আমাদের জমিদারি চলে আসছে। আমার বাবা বীরেশ্বর চাটুজ্জে মৃত্যুর সময় আমার হাত ধরে বলে গিয়েছিলেন এই গ্রামকে সকল দায় বিপদ থেকে রক্ষা করতে, আর করেও আসছি আমি এখনো। কিন্তু এই কয়েকদিন যা ঘটল, আমার এখন তাই মনে হচ্ছে যে কোনো জন্তুর কাজ নয়। বিশুখুড়ো ঠিকই বলেছিল, এ কোনো নরখাদি পিশাচের কাজ। আর এখন এই অভিশপ্ত গ্রামকে রক্ষা করতে পারে কোনো এক গুণিন বা তান্ত্রিক। সে যত টাকা লাগে লাগুক, আমি দেবো সে টাকা। এবার তোমরা বলো, কেউ কি জানো এমন কোনো গুণিনকে যে এই পিশাচের সঙ্গে মোকাবিলা করবে? ওই গ্রামেরই ছেলে বলাই বলল সে নাকি একজন গুণিনকে জানে, তার নাকি এইসব বিষয়ে গভীর জ্ঞান। তা তিনি নাকি থাকেন বেগুনপোতা গ্রামে। ওদের গ্রাম থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরেই বেগুনপোতা গ্রাম। কিন্তু তাকে পাওয়া বড় শক্ত। বিভিন্ন সময় নানা মানুষের ডাকে তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। বেগুনপোতা গ্রামে শিবু গুণিনের নাম বললে ছেলে থেকে বুড়ো এক কথায় তার বাড়ি দেখিয়ে দেবে, এমনই তার নাম ডাক। তাই সকলে ঠিক করল কাল সকাল সকাল হারুর গরুর গাড়িতে করে বেগুনপোতা গ্রামে যাবে এই শিবু গুণিনকে আনতে। ওই গ্রামে না পেলে তাকে অন্য গ্রাম থেকে ধরে আনতে হবে। এখন সেই ভরসা এই গ্রামের। তাহলে এই কথাই রইল, তোমরা 3-4 জন সকাল সকাল রওনা দেবে বেগুনপোতা গ্রামে শিবু গুণিনকে আনতে। আর একটা কথা,
যতদিন না এই শিবু গুণিন আসছে ততদিন একটু সতর্কে থেকো সবাই। সন্ধ্যের পর কেউ যেন বিনা প্রয়োজনে ঘরের বাইরে না বেরোয়। যাও, এখন যে যার বাড়িতে ফিরে যাও। সকাল হতেই গায়ের জনাচারেক লোক মিলে হারুর গরুর গাড়িতে চেপে রওনা দিল বেগুনপোতা গ্রামে ওই শিবু গুণিনের উদ্দেশ্যে। গরুর গাড়ি বড় ধীরে চলে। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে যখন বেগুনপোতা গ্রামে পৌঁছল তখন বেশ বেলা পড়ে গিয়েছিল। শিবু গুণিনের বাড়িটা খুঁজতে তেমন একটা বেগ পেতে হলো না। মানুষকে জিজ্ঞাসা করতেই দেখিয়ে দিল শিবু গুণিনের বাড়িটা। শিবু গুণিনের বাড়িতে যখন পৌঁছল তাদের ভাগ্য ভালো যে শিবু গুণিন বাড়িতেই ছিল। গলায় গামছা দিয়ে সবে স্নান করতে যাচ্ছিল পুকুরের দিকে। তাদেরকে দেখতে পেয়ে একটু অবাক হয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল শিবু গুণিন। তার বয়স আন্দাজ 40 কি 45। বয়সের তুলনায় মাথার চুলগুলো একটু বেশি পেকে গেছে যেন। মুখ ভর্তি খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি। শরীরে তেমন একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না, ছোটোখাটো শরীর। তাদের আর চিনতে ভুল হলো না যে ইনি শিবু গুণিন। শিবু গুণিন এবার তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, কে? আপনাদেরকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি, নতুন মনে হচ্ছে। তা কি চাই আপনাদের? তারা তাদের পরিচয় দিয়ে আসার কারণটা এবং কুসুমমারি গ্রামে ঘটে যাওয়া ঘটনাগুলি সব আস্তে আস্তে শিবু গুণিনকে বলল। শিবু গুণিন এইসব ঘটনা মন দিয়ে শুনল। শোনার পর বলল, সবই তো শুনলাম, কিন্তু আপনারা আমাকে মাফ করবেন, আমি আসতে পারবো না আপনাদের সাথে। ঘরে ছেলেটা যে ভীষণ জ্বর, আজ 1 সপ্তাহ ধরে, তাই এখন কোথাও যেতে পারবো না, আমাকে মাফ করবেন। তারা পড়ল মহা বিপদে। শিবু গুণিনের বাড়িতে আছে তার বুড়ি মা, তার স্ত্রী আর 15-16 বছরের একটি ছেলে। ছেলেটির আবার ভীষণ জ্বর গত 1 সপ্তাহ ধরে, কিছুতেই জ্বর নামছে না। বাড়িতে পুরুষ মানুষ বলতে শিবু গুণিন একা, তাই তার থাকাটা বড্ড জরুরি। সে তাদেরকে স্পষ্ট মানা করে দেয় যে সে এখন কোথাও যেতে পারবে না। ওদের মধ্যে বলাই হাত জোর করে অনুরোধ করে বলল, দোহাই আপনাকে, একটিবার অন্তত চলুন আমাদের গ্রামে, না হলে ওই পিশাচটা আমাদের বউ বাচ্চা সবাইকে মেরে ফেলবে। দোহাই আপনাকে, দোহাই, এই আপনার পায়ে পড়ছি, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। আরে আরে, কি করছেন, কি করছেন? পায়ে হাত দেবেন না। আরে পায়ে হাত দেবেন না, পায়ে হাত দেবেন না, দয়া করে ওঠো ওঠো। আমার গুরু আমাকে দীক্ষা দেওয়ার সময় বলেছিল যে কেউ বিপদে পড়ে যদি আমার কাছে আসে তাকে না ফেরাতে। আমি আমার কথা রাখার জন্য যাব, ঠিক আছে? আমি আপনাদের সাথে যাব এবং আজই রওনা দেব। একটু দাঁড়াও তোমরা। শেষমেশ শিবু গুণিন আসতে রাজি হয়। কিছুক্ষণ বাদে সে তৈরি হয়ে বার হলো। পরনে রয়েছে একটা লাল রঙের কাপড়, কাঁধে নিয়েছে একটা কাপড়ের থলি। নিজেকে গুছিয়ে নিয়ে তাদের সাথে রওনা দিল কুসুমমারি গ্রামে। গ্রামে পৌঁছতে পৌঁছতে বেশ কিছুটা বেলা পড়ে গিয়েছিল। গ্রামে যখন শিবু গুণিন পৌঁছল, রঘুনাথ চাটুর্যে সহ আরও বেশ কিছু লোক উপস্থিত ছিল সেখানে। শিবু গুণিনকে দেখে সবাই যেন একটু মনে বল পেল। শিবু গুণিন গরুর গাড়ি থেকে নামার সাথে সাথে চাটুর্যে মশাই একটু এগিয়ে গিয়ে বললেন, আসুন আসুন আসুন, আপনাকে দেখে খুবই ভালো লাগলো। তা রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? অনেকটা পথ আপনাকে কষ্ট করে আসতে হয়েছে, নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন। আসুন, আমার বাড়ির ভেতরে আসুন, মুখে কিছু দিয়ে একটু বিশ্রাম করবেন। শিবু গুণিন কিন্তু বাড়ির ভেতর যেতে রাজি হলো না। তাই তিনি বললেন, আমাকে ক্ষমা করবেন বাবু, আমি এখন অতিথি আপ্যায়ন নিতে পারবো না, আমার কাছে সময় খুব কম। আমি আজই রাতে একটা হোমযজ্ঞ করব পিশাচকে বন্দি করার জন্য। আপনি একটা কাজ করুন, আমার এই ফর্দ অনুযায়ী সব কিছু আনার ব্যবস্থা করুন, আর একটা নির্জন জায়গার ব্যবস্থা করুন যেখানে বসে আমি সারা রাত হোমযজ্ঞ করব। নিন, সব বেলা থাকতে একটা ব্যবস্থা করে ফেলুন। আর একটা কথা, আজকে রাতে কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়, এই আমি কিন্তু বলে দিলাম। শিবু গুণিনের কথা মতন সন্ধ্যার আগেই সব ব্যবস্থা করা হলো। নদীর ধারে যে তেঁতুল গাছটা আছে সেইখানেই হোমযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে।
শিবগুনিন মাথায় একটা লাল কাপড় বেঁধে কপালে একটা লাল চন্দনের তিলক কেটে নিজের দেহ বন্ধন করে তার চারিপাশে গোল করে মন্ত্রপুত গণ্ডি কেটে দেয়। তার ভেতরে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তার পাশে বসে এক মনে মন্ত্র উচ্চারণ করছে, আর মুঠো মুঠো কিসব নিয়ে অগ্নিকুণ্ডে দিচ্ছে। তাতে যজ্ঞের কুণ্ডের আগুন আরও উপরে উঠছে। এইভাবে কতক্ষণ কেটে গেছে তার ঠিক নেই। তার কিছুক্ষণ বাদে পরিবেশটা যেন গুমোট হয়ে গেল। গাছের পাতা আর একটাও নড়ছে না। শিবগুনিন দেখল একটা অভেদ্য রাতের অন্ধকার কুণ্ডলী পাকিয়ে বিরাট দেহ ধারণ করে দাঁড়িয়ে আছে। শিবগুনিনের বুঝতে অসুবিধে হলো না ওটা কে দাঁড়িয়ে। সে আরও জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। পিশাচটা এবার থাকতে না পেরে রীতিমতো গর্জন আর হুঙ্কার করতে লাগলো। পিশাচটা যতবার শিবগুনিনকে আক্রমণ করতে আসে ততবার গণ্ডির সংস্পর্শে আসতে এই আগুনে চলে যায়। পিশাচটাও তত রেগে গিয়ে চারিপাশ তোলপাড় করতে লাগলো। শিবগুনিন কিন্তু জেসে গুনিন ছিল না, তার গুরুর দেওয়া মন্ত্রপুত গণ্ডি। একে ভাঙা পিশাচ কেন, বড় বড় দৈত্য দানবেরও সাধ্য নয়। কিন্তু এই পিশাচ ছিল যেমন ভয়ঙ্কর তেমনই শক্তির অধিপতি, তেমনই অতি ধূর্ত আর কুঠিল। এরা কোনো যুগেই ইহকালের জীব ছিল না। তারা মানুষের চেয়েও অনেক শক্তিশালী আর কুঠিল, তাই এদেরকে চিনে নেওয়া বড়ই শক্ত। বড় বড় কাপালিক বা তান্ত্রিকরাও পারেন না। এরা শক্তিতে যখন পেরে ওঠে না তখন মায়াজাল বুনতে থাকে। এরা সহজে যে কারো রূপ নিতে পারে। শিবগুনিনের গণ্ডির বাঁধন ভাঙতে না পেরে এবার শুরু করল তার মায়াজাল। শিবগুনিন এক মনে মন্ত্র পড়ছিল। এবার তার কানে এলো একটা বাচ্চার আওয়াজ। শিবগুনিন দেখল একটু দূরে যেখান থেকে বাচ্চার আওয়াজটা আসছিল সেখানে আর কেউ নয়, তার নিজের ছেলে বসে আছে আর বলছে, বাবা বাবা জল দেবে, খুব খুব তেষ্টা পাচ্ছে। বাবা একটু জল দেবে বাবা, খুব তেষ্টা পাচ্ছে, দাও না বাবা, বুকটা আমার ফেটে যাচ্ছে বাবা। বাবা বাবা বুকটা আমার যে ফেটে যাচ্ছে বাবা, জল দাও না, দাও না বাবা, দাও না। শিবগুনিন হয়তো অনেক ভূত প্রেতের মুখোমুখি হয়েছে, কিন্তু এমন একটা পিশাচের মুখোমুখি হয়নি কোনো দিনও। তাই সে পিশাচটার মায়াজাল বুঝতে পারছিল না। সে এখন মন্ত্র থামিয়ে দিয়েছে। এদিকে বাচ্চাটা ততক্ষণ ধুলোয় পড়ে নিজেই নিজের হাত দিয়ে গলা চেপে ধরে জলের তরে ছটফট করছে। অন্যদিকে শিবগুনিন নিজেকে ঠিক রাখতে না পেরে উঠে দাঁড়িয়ে বলল, এই তো বাবা, আমি আসছি, আমি জল নিয়ে আসছি বাবা। বলা হয় মানুষের মাথায় মস্তিষ্ক যখন ঠিকঠাক কাজ করে না তখন কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা বিচার করা ভুলে যায়। সে যদি ভাবতো যে তাদের বাড়ি তো এখান থেকে 20 কিলোমিটার দূরে, তাহলে তার ছেলে এখানে কি করে আসবে, তাহলে এই ভ্রম হতো না। পিশাচটা তার চোখের সামনে যে মায়াজাল সৃষ্টি করেছে সেটা শিবগুনিন ধরতে পারছে না। তাই সে এবার জ্ঞানশূন্য হয়ে তার ছেলেকে ধরতে দৌড়লো গণ্ডির বাইরে। শিবগুনিন ছেলে বলে যাকে ধরতে গিয়েছিল তার জায়গায় বসে আছে এখন একটা ভীষণ দর্শন প্রেত। রাতের অন্ধকারেও যেন ঝকঝক করছে তার এক পাটি দাঁত। সামনের দিকে বেরিয়ে আছে দুটো সদন্ত। মুখের কোণে একটা কুটিল হাসি খেলা করছে। শিবগুনিন যখন এই দৃশ্য দেখে নিজের চোখ বারবার হাত দিয়ে মুছতে লাগলো তখন দেখল একই দৃশ্য। এবার শিবগুনিনের বুঝতে ভুল হলো না যে সে খুব বড় ভুল করে ফেলেছে। ততক্ষণে সে অনেক দেরি করে ফেলেছে। পিশাচটা এবার ঝাঁপিয়ে পড়ল শিবগুনিনের দেহের উপর। তার বুক ফাটা আর্তনাদ গ্রামের সকল মানুষ শুনতে পেল, কিন্তু কিন্তু সাহস করে কেউ বাইরে বেরোতে পারল না। সকালে যখন সবাই শিবগুনিনের আধ খাওয়া মৃতদেহটা তেঁতুল গাছটার পাশ থেকে পেল, গায়ের লোকের মনের শেষ আশার আলোটাও নিভে গেল। শিবুর মতন একজন ডাকসাইটে গুনিনকে যে অপদেবতা হেলায় ফেলায় হত্যা করতে পারে তা তারা বুঝতে পারেনি।
মনে যত না বেদনা এলো, তার থেকেও বেশি জুড়ে বসলো ভয়ঙ্কর এক আতঙ্ক। গায়ের লোক মনে মনে ভাবতে লাগলো, এবার কার পালা? এরপর সে নরখাকি পিশাচ রাতের অন্ধকারে এমনই পৈশাচিক হত্যাকাণ্ড একটা দুটো করে ঘটাতে লাগলো। গায়ের সমস্ত লোক সূর্য ডোবার পর ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল। গোটা তল্লাটের ওপর এক সর্বনাশা অভিশাপ যেন তার থাবা মেলে ওত পেতে বসে রয়েছে শিকারের অপেক্ষায়। প্রতি অন্ধকার রাতে কারো না কারো গোয়ালে হানা দিত ওই পিশাচ। সকালে গৃহপালিত পশুদের মৃত আত খাওয়া দেহ গোয়ালের বাইরে পড়ে থাকত। রাত বাড়লেই শোনা যেত এক পৈশাচিক হাসি আর হাহাকার। আস্তে আস্তে গোটা পরগনার মানুষ এই গ্রামে পা রাখা তো দূরের কথা, এমনকি নামও মুখে আনতে ভয় করত। দূর দূর গ্রামে যত ওঝা গুণিন ছিল, তারা কেউ আর এই গ্রামে আসতে চাইল না। শিবুর মতন একজন গুণিন যেখানে প্রাণ হারায়, সেখানে তারা তো কোন ছাড়। এর মধ্যে এক মারাত্মক ঘটনা ঘটল জগা জেলের পরিবারের সাথে। সন্ধ্যার আগে তার বউ রান্নাঘরে রান্না করে নিয়ে ঘরে ঢুকে ঘরের কপাট বন্ধ করে দিয়েছিল। রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিল জগা, তার বউ আর তাদের একটা 4 বছরের ছোট্ট মেয়েকে নিয়ে। রাত কতক্ষণ হয়েছিল তার খেয়াল ছিল না। জগার ঘুম ভাঙল একটা শব্দে। প্রথমে সে ঠিক ঠাউর করতে পারল না। একবার তার মনে হলো বাইরের দিক থেকে একটা চাপা আওয়াজ আসছে। আওয়াজটা আসছে যেন তার ঠিক গোয়াল থেকে। গরুগুলো যেন কিছু দেখে ভয়ে হুটোপাটি করছে। এবার হঠাৎ করেই বাইরে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। জগা বলে উঠল, এই কে রে? কে বাইরে? 2-1 ডেকেও যখন উত্তর পেল না, সে একটু বিরক্তির সুরে বলে উঠল, কে বাইরে আমি জিজ্ঞাসা করছি, কে? এই চিৎকারে ঘুম ভেঙে গিয়েছিল তার বউয়ের। তার বউ ধীরপির করে উঠে বলল, কি কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? বাইরে কেউ আছে, আমি স্পষ্ট পায়ের আওয়াজ পেয়েছি, কিন্তু ডেকে তো কোনো সাড়া পেলাম না। জগার বউ এবার কাঁপা কাঁপা গলায় বলে উঠল, বাইরে বাইরে ওই পিশাচটা নয় তো? এবার এবার কি হবে আমাদের? ওগো ওগো, আমার যে খুব ভয় করছে। এবার কি হবে? এবার জগা রাগের মাথায় একটা কাজ করে বসল। সে চিরকালই ছিল দুর্দান্ত সাহসী। গ্রামের লোক এইসবে ভয় পেলেও সে ভয় পায় না। রাতের অন্ধকারে সে কত না নৌকো নিয়ে নদীতে মাছ ধরেছে, তাই রাতকে সে ভয় পায় না। রাগের মাথায় ঘরের কোণে রাখা মাছ ধরা লোহার খোঁজটা হাতে বাগিয়ে নিয়ে দুর্বৃত্ত ভাষায় গালাগাল করতে করতে ঘরের কপাট খুলে ছুটতে গেল বাইরের উঠোনের কাছে। তার বউ অনুরোধ করেছিল বাইরে না যেতে, কিন্তু সে শোনেনি। এবার বাইরে উঠোনের কাছে এসে কাউকে দেখতে না পেয়ে হাতের লোহার খোঁচাটা বাগিয়ে নিয়ে বলতে থাকলো সে, শয়তান, সাহস থাকলে সামনে আয়। গায়ের লোকদের খেয়ে নিস্তার হয়নি, এখন এসেছিস আমাদের খেতে? বাইরে আয়। বাইরে কাউকে দেখতে না পেয়ে সে যখন ঘরে ঢোকার জন্য পিছনে ফিরেছে, সঙ্গে সঙ্গে একটা বলিষ্ঠ বাঁকানো নখযুক্ত হাত এসে বিধিয়ে দিল জগার পিঠের পাঁজরে। জগা প্রচণ্ড চিৎকার করে উঠল, মাটিতে খসে পড়ল হাতে ধরে থাকা লোহার খোঁচটা। আর এই দৃশ্য দেখে জগার বউ প্রচণ্ড ভয়ে হাউমাউ করে কেঁদে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সেই পৈশাচিক হাতটা প্রচণ্ড ঝটকায় জগার শরীরটা টানতে টানতে নিয়ে গেল বাইরের বাগানের দিকে। এবার যখন জগার গলার নলিটা ছিঁড়তে যাবে, তখন শুনতে পেল এক গুরু গম্ভীর গলায় মন্ত্র উচ্চারণের শব্দ। আর পিশাচটার দিকে ছুড়ে দিল কিছু সাদা সাদা ধুলোর মতন বস্তু। আর সঙ্গে সঙ্গে পিশাচটা তা সহ্য করতে না পেরে জগার শরীরটাকে ছেড়ে দিয়ে চিৎকার করে বাতাসে মিলিয়ে গেল। জগা দেখল তার সামনে দাঁড়িয়ে আছে একটা মানুষ। মানুষটা দেহে পড়ে আছে একটি সাদা শ্বেতবস্ত্র, তার সাথে ধুতি কাঁচা দিয়ে পরা, মাথায় সাদা ধবধবে লম্বা চুলগুলো খোপা করে বাঁধা, গলায় ঝুলছে একটা রুদ্রাক্ষের মালা। দুটো উজ্জ্বল চোখ দেখলে মনে হবে সে কোনো সাধারণ গৃহী মানুষ নয়। এবার জগা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আপনি কে?
তান্ত্রিক তান্ত্রিক ব্রজনাথ। জগা কিছু বুঝতে না পেরে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আজ্ঞে তান্ত্রিক ঠাকুর, এমন একটা সময় আপনি কোথা থেকে এলেন আর আমার প্রাণ বাঁচালেন? আমি হলাম একজন ভবঘুরে মানুষ, মায়ের নামধাম করি, সাধু সন্ন্যাসী করে দিন কাটাই। এই গ্রাম দিয়ে যাচ্ছিলাম, তখনই একজনের চিৎকার শুনতে পাই। দেখি একটা পিশাচ এক মানুষকে টানতে টানতে বাগানের দিকে নিয়ে যাচ্ছে, আর তাকে লক্ষ্য করেই এখানে এলাম। দু চারটে যা মন্ত্র জানি তা দিয়ে ওই পিশাচটাকে একটা উপযুক্ত শাস্তি দিয়েছি। এখন আর এসব কথা বলার সময় নেই, চলো তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। জগাকে 2 হাত দিয়ে তুলে তাকে ধরে নিয়ে আস্তে আস্তে তার বাড়িতে পৌঁছলো। বাড়িতে গিয়ে যখন তার বউকে মুখে হাতে জল দিয়ে জ্ঞান ফেরালো, জ্ঞান ফিরে যখন চোখের সামনে তার স্বামীকে দেখতে পেল, তখন সে আনন্দে কেঁদে উঠল। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা একটা অচেনা বয়স্ক লোককে দেখে চোখের জল মুছে নিয়ে তার উদ্দেশ্যে স্বামীকে জিজ্ঞাসা করল, উনি উনি কে? জানিস বউ, যখন ওই পিশাচটা আমায় টেনে নিয়ে গেল, আমার বুকের উপর বসে যখন আমায় মারার চেষ্টা করলো, তখন উনি এসে আমাকে বাঁচালেন। উফ, কি ভয়ঙ্কর তার চেহারা! সকালে যখন সকল গায়ের লোক জানল যে জগা মাঝির বাড়িতে কোনো তান্ত্রিক এসেছে, কাল রাতে জগাকে ওই পিশাচটার হাত থেকে বাঁচিয়েছে, তখন গায়ের লোক ভিড় করে জগার বাড়িতে গেল বজ্রনাথ তান্ত্রিককে দেখতে। এই খবর পেয়ে জমিদার রঘুনাথ চাটুর্যে সহ কিছু বয়স্ক লোক গিয়েছিল জগার বাড়ি। সেখানে বজ্রনাথ তান্ত্রিককে দেখে রঘুনাথ চাটুর্যে প্রণাম করল হাত তুলে, আর বলল, নমস্কার, আমি এখানকার জমিদার রঘুনাথ চাটুর্যে। আপনাকে হয়তো ভগবান আমাদের গায়ে পাঠিয়েছেন। আপনার মতন উচ্চ মার্গের সাধককে প্রেরণ করেছে। আপনার সহায়তা বড় দরকার এই গ্রামে। ওরে, আমি কিছুই করিনি, সব যে মায়ের ইচ্ছে। কিন্তু আমাকে একটা কথা বলো, এই গ্রামে এমন একটা পিশাচকে আনলো কে? আমাকে যে সব জানতেই হবে, তবেই আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো। আমাকে সব খুলে বলো, তোমাদের গ্রামে কি এমন কি ঘটনা ঘটেছে তা বলো দেখি, একটু শুনি। বলবো ঠাকুর, আপনাকে আমরা সব বলবো। আচ্ছা বেশ, কিন্তু এখানে নয়, কালকে আসার সময় আপনাদের গ্রামে আমি চামুণ্ডা দেবীর মন্দির দেখেছি। ওখানে গ্রামের সকল মানুষদের আসতে বলুন, সেখানেই আমি শুনবো সব কথা। আর আমারও কিছু বলার আছে, আমি ওখানেই সব বলবো। বিকালে গ্রামের চামুণ্ডা দেবীর মন্দিরের কাছে গ্রামের সকল ছেলে থেকে বুড়ো, জমিদার সহ সবাই বজ্রনাথ তান্ত্রিককে ঘিরে বসে আছে মন্দিরের চাতালে। বেশ, সকলেই তবে এসে গেছে দেখছি। এবার তাহলে বলুন চাটুর্যে মশাই। জমিদার চাটুর্যে মশাই একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে থাকল, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা আমার পূর্বপুরুষ এই চামুণ্ডা দেবীর মন্দির স্থাপন করেছিলেন। তখন থেকেই বিশেষ আচার আচরণ মেনে পুজো করা হয়। দেবীর আশীর্বাদে সকল দায় বিপদ কেটে যেত। আমার বাবা বীরেশ্বর চাটুর্যে মারা যাবার সময় এই মন্দিরের দায়ভার আমাকে দিয়ে যায়। আমাদের গ্রামে বেশ ধুমধাম করেই মায়ের পুজো করা হতো। মায়ের কৃপায় সবাই বেশ ভালোই দিন কাটাচ্ছিলাম। ঘটনাটা ঘটলো এই ঘটনার 1 বছর আগে। প্রতিদিন রোজকার মতো মায়ের মন্দিরে সন্ধ্যারতি করে আমাদের গ্রামের পুরোহিত। সকলকে প্রসাদ দিয়ে চলে যায়। আমাদের মন্দিরে কোনোদিন দরজা লাগানো হতো না। সারাদিন রাত খোলা থাকতো মন্দির। সকালে পুরোহিত পুজো করতে এসে দেখে মন্দিরের সংলগ্নে বিশেষ কিছু উপাচার সামগ্রী পড়ে আছে, যেমন সিঁদুর, জবা ফুল, আরও নানান সব উপাচার। মায়ের মুখের দিকে চেয়ে দেখি মায়ের মুখে সেই জগৎময় হাসিটা আর নেই। আমরা এর বিশেষ কিছু সমাধান না পেয়ে তখনকার মতন এই বিষয়টা ভুলে যাই। ঘটনাটা ঘটলো একদিন দুপুরে সতীশ দুলের বাড়িতে। ওর বাড়িতে ছিল ওর বউ, বৃদ্ধা অন্ধ মা, আর ওর একটা 6 বছরের ছেলে। সতীশ গিয়েছিল পাশের গ্রামে কাজ করতে, ওর বউ গেছিল পুকুরে কাপড় ধুতে।
বাড়িতে অন্ধ বৃদ্ধা মায়ের কাছে ছেলেটাকে রেখে গেছিল। বাড়ির উঠোনের কাছে খেলা করছিল ছেলেটা। সতীশের বউ কাপড় ধুয়ে বাড়ি ফিরে দেখে তার ছেলে আর উঠোনে নেই। বৃদ্ধা মাকে জিজ্ঞেস করতে সে বলল তার একটু ঘুমে চোখ লেগে গিয়েছিল, তাই সে কিছু জানে না। তখন ওর বউ বাড়ির ভেতর এবং আশেপাশে না দেখতে পেয়ে কাঁদতে কাঁদতে ছুটে আসে আমার কাছে। আমাকে সব কথা বলতে আমি বেশ কিছু গ্রামের লোক নিয়ে খোঁজাখুঁজি করি। পুকুরে পড়ে গেছে নাকি এই ভেবে লোক দিয়ে পুকুরে জাল দিয়ে দেখেছি, কিন্তু আশ্চর্য ব্যাপার, ছেলেটাকে আমরা কোথাও খুঁজে পেলাম না। এমন একটা ঘটনায় গ্রামের লোক বা আমি নিজেও হতবাক হয়ে গেছিলাম। একটা জলজ্যান্ত ছেলে দিন দুপুরে কোথায় চলে গেল? আবার কয়েকদিন পরে শুনলাম পাশের গ্রাম থেকে এমনই বাচ্চা উধাও হওয়ার ঘটনা। এই বাচ্চাদের উধাও হওয়ার ঘটনা শুধু আমাদের গ্রামেই নয়, আশেপাশে গ্রামেও হতে লাগলো। কখনো দিনের আলোয়, আবার কখনো রাতের অন্ধকারে মা বাবার ঘুমন্ত অবস্থায় পাশ থেকে বাচ্চাটা উধাও হয়ে যেতে লাগলো। এইখানে প্রতিটা ঘরই দরমার। এই দরমার গেট খুলে বাচ্চা তুলে নিয়ে যাওয়াটা খুব সহজ নয়। এমন করে প্রায় আমাদের গ্রাম পাশের গ্রাম করে 11টা বাচ্চা উধাও হয়ে গেল। কিন্তু একটা ব্যাপার সবাই লক্ষ্য করলো, সেই বাচ্চাগুলো যেদিন যেদিন উধাও হয়েছে তার প্রতিটা দিন ছিল আমাবস্যা। তাই গ্রামের প্রতিটা মানুষ এই আমাবস্যার দিনে দিনরাত জেগে পাহারা দিত তাদের বাচ্চাদের। এমন একটা আমাবস্যার দিনে মিনা তার ছেলেকে নিয়ে বসেছিল উঠোনে সন্ধ্যার কিছু আগে। মিনা হলো এই গ্রামেরই একজন মেয়ে, বিয়ে হয়েছে পাশের গ্রামে। অল্প বয়সে বিধবা হওয়ায় মিনার মা বাবা গিয়ে মিনাকে তার বাচ্চাকে নিয়ে চলে আসে। ওইটা হচ্ছে মিনা। কিরে মিনা, বল ঠাকুরকে সেদিনের ঘটনাটা। মিনা ওখানেই বসেছিল, এবার কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ ঠাকুর, আমি আমার ছেলেকে নিয়ে বসেছিলাম সন্ধ্যার কিছু আগে। সন্ধ্যা দেব বলে ছেলেকে পাশে বসিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছিলাম, কিন্তু কোথা থেকে ছুটে আসে একটা কাপালিক। সে আমার বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়ে পালানোর চেষ্টা করলো। আমি এই সব দেখে ছুটে গিয়ে ওই কাপালিকের থেকে আমার ছেলেটাকে কেড়ে নিতে চাইলাম। অনেক চেষ্টা করলাম ছেলেটাকে ওর কাছ থেকে নিয়ে নিতে, কিন্তু আমি পারলাম না। আমাকে টেলে ফেলে দিল উঠোনের মধ্যে। আমার ছেলেকে নিয়ে ছুটে পালিয়ে গেল অন্ধকারে। আর যখন মিনা কাঁদতে কাঁদতে সে আর তার বাবা মা, তার গ্রামের কিছু লোক আমার কাছে এলো, এই সব শুনে আমি তখনই আমার কিছু লেঠেল বাহিনী আর বেশ কিছু গ্রামের লোক মিলে হাতে মশাল জেলে ঢুকে পড়ি জঙ্গলে কাপালিককে খুঁজতে। যখন কাপালিকের আস্তানায় পৌঁছলাম সেখানে যা দেখলাম সে কি করে বলবো ঠাকুর। সে দৃশ্য দেখলে যে কোনো মানুষের হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেবে। দেখলাম কাপালিক একটা যজ্ঞকুণ্ডের পাশে বসে আছে, আর তার পাশেই পড়ে আছে মিনার ছেলের দেহহীন মাথাটা। একটা খড়গ দিয়ে ঝরে পড়ছে তাজা রক্ত, আর একটু দূরে একটি শিয়াল পরম আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই কচি দেহটাকে। এই দৃশ্য দেখে আমি রাগে চেঁচিয়ে বললাম, শয়তান, তুই তাহলে গ্রামের বাচ্চাদের চুরি করে এনে এখানে বলি দিস? এই সব তোরই কাণ্ড। আর নয়, দেখ কি করি এখন তোর সাথে। মূর্খ তোরা, আমার কিছুই করতে পারবি না তোরা। প্রাণে বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। এখন আমি পিশাচ সিদ্ধ, এখন অনেক ক্ষমতা আমার। চলে যা এখান থেকে বলছি। তবে রে, তোরা যাবি না দেখছি, তবে দেখ আমার ক্ষমতা। কথা শেষ করতে পারল না কাপালিক।
সদ্য সন্তান হারানো পিতা সতীশ দলুই রাগে গর্জন করতে করতে মাটিতে পড়ে থাকা একটা ধান ইট কুড়িয়ে ছুঁড়ে মারল কাপালিকের মাথা লক্ষ্য করে, আর সঙ্গে সঙ্গে মাথার এক পাশে থিতলে গিয়ে মাটিতে পড়ে গেল কাপালিক। সেখান থেকে রক্ত বেরিয়ে মাটি ভিজে যাচ্ছে। মাটিতে পড়ে গিয়ে কাপালিক কাঁপা কাঁপা অতি কষ্টে রেগে গিয়ে বলল, আমি পিশাচ সিদ্ধ গরিতান্ত্রিক। আমাকে মেরে তোরা অনেক বড় ভুল করেছিস। আমি অগরিতান্ত্রিক। আমি আদেশ করছি, এই গ্রামকে উজাড় করে দিবি। একটাও বিড়াল কুকুরও যেন না বাঁচে। কার উদ্দেশ্যে যেন এই কথাগুলো বলল কাপালিক শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে। আমি আদেশ করলাম ওই কাপালিকের মৃতদেহটাকে এখানেই পুড়িয়ে দিতে। ওখানেই কাপালিককে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই এই অভিশপ্ত কালো ছায়া আমাদের গ্রামে নেমে এসেছে। এইসব ঘটনা শান্তভাবে শুনল বজ্রনাথ তান্ত্রিক। বেশ কিছুক্ষণ চিন্তা করে বলল, এবার আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। আমি সবটা বুঝেছি। প্রত্যেক ঘটনার যেমন একটা ভালো দিক আছে, তেমনই একটা খারাপ দিকও আছে। সেইরূপ তন্ত্রশাস্ত্রেও লক্ষ্য করা যায়। প্রত্যেক ক্রিয়ার যেমন একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, তেমনি তন্ত্রশাস্ত্রের ক্ষেত্রেও ঠিক একই রূপ। আর তন্ত্রশাস্ত্রে বিপরীতমুখী প্রতিক্রিয়া হল বিধ্বংসী বা মনুষ্য জাতির এবং এই পৃথিবীর মঙ্গলের ক্ষতি সাধন করা। কিছু নিম্ন মানসিকতার মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তন্ত্রের বিভিন্ন মন্ত্র ও আচারে অযোগ্য বিকৃতি ঘটিয়ে এই বিধ্বংসী রূপের সৃষ্টি করেছে, যা আমরা বিভিন্ন নিম্নমানের তন্ত্রশাস্ত্রে দেখতে পাই। উচ্চ মার্গে তন্ত্রশাস্ত্রে আমরা যেমন শুভ শক্তির প্রতীক বহনকারী দেবদেবীর আরাধনা করি, তেমন কিছু অসাধু ব্যক্তি নিম্ন মার্গে তন্ত্রশাস্ত্র প্রয়োগ করে জাগিয়ে তোলে কিছু অশুভ শক্তিকে, যেমন ডাকিনী, যোগিনী, শঙ্খিনী, বিভিন্ন অপদেবতা আর পিশাচ। তাদের ভোগের লোভ দেখিয়ে নিজেদের অধীনস্থ করে তাদের দ্বারা ঘটায় এই পৃথিবীর নানান ক্ষতি সাধন। তাছাড়া নিজ নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য তো আছেই। তাই এই নিম্নমার্গের কাপালিক হতে চেয়েছিল পিশাচ সিদ্ধ। আর এই পিশাচ সিদ্ধ হতে গেলে তন্ত্রশাস্ত্রের মতে প্রতি অমাবস্যা রাতে একটি করে বাচ্চাকে পিশাচের উদ্দেশ্যে বলি অর্পণ করতে হয়। আর এই পিশাচের বাহনরূপী শিয়াল সেই বাচ্চার মাংস খেয়ে যায়। এইভাবে 12টা বাচ্চাকে বলি দিতে পারলে তখন ওই পিশাচ হয়ে ওঠে সাধকের অনুগত দাস। তখন সাধক তাকে যা বলবে পিশাচ তাই করবে। কিন্তু এর বিপদও আছে। সাধনা চলাকালীন যদি কোনো বাচ্চাকে সে বলি না দিতে পারলে তখন ওই পিশাচ নিজে হাতে হত্যা করে সাধককে। কিন্তু ঠাকুর, আমাদের গ্রামে স্বয়ং মা থাকে, তাহলে কিভাবে এমন অনাচার হতে পারল? হয় হয়, সবই হয়। দেবী এই মন্দিরে না থাকলে সবই সম্ভব। মানে কি বলছেন আপনি ঠাকুর? মা এই মন্দিরে নেই? এই গ্রামের মধ্যে ঢুকে প্রথমেই আমি বিপদের আঁচ পেয়েছিলাম। গোটা গ্রাম যেন একটা অন্ধকারে ডুবে আছে। একটা গুমোট পরিবেশ লক্ষ্য করেছিলাম। গাছের পাতাও যেন নড়ছে না। সমস্ত প্রকৃতি জুড়ে আছে শুধু বিষাদের চাপ। কিন্তু মন্দিরের কাছে এসে আমি দেখেছি মন্দির জুড়ে আছে অস্বাভাবিক অন্ধকার। মাকে যেন কোথাও নির্বাসনে পাঠানো হয়েছে। আমি তখনই বুঝলাম সমস্যা ভীষণ জটিল। সম্ভবত ওই কাপালিক প্রথমে এই গ্রামে এসে দেখেছিল এই গ্রামকে রক্ষা করছেন স্বয়ং মা চামুণ্ডা দেবী। আর সেই গ্রামের মধ্যে কোনো অনাচার, কোনো তন্ত্রক্রিয়া করতে গেলে প্রথমে সাধককে পড়তে হবে দেবীর কোপে। তাই সবার আগে রাতের অন্ধকারে মন্দিরে এসে এই বিকৃত মস্তিষ্ক নিম্নমানের তন্ত্র সাধক মায়ের যোগ নিদ্রার সুযোগ নিয়ে মায়ের সমস্ত শক্তি এবং মাকে কোথাও বন্দি করে রেখেছে, যা আমার এতদিনের সাধনার ফলে আমি উপলব্ধি করেছি।
তারপরে ওই তান্ত্রিক পিশাচ সিদ্ধ হওয়ার জন্য উপযুক্ত স্থান হিসাবে বেছে নেয় ওই জঙ্গলকে। শুরু করে পিশাচ সিদ্ধ সাধনা। একটা একটা করে যখন 11টা বাচ্চা সে বলি দেয়, বাকি থেকে যায় আর একটা অমাবস্যার একটা মাত্র বাচ্চার বলি। গায়ের লোকেরা যখন বাচ্চাদের চোখের আড়াল করছিল না, তখন অসুবিধায় পড়ে তান্ত্রিক তখন জোরপূর্বক এই মিনার বাচ্চাকে কেড়ে নিতে আসে। সে জানতো আর একটা বলির পর সে হয়ে উঠবে অধিক শক্তির অধিকারী। তোমরা ওই কাপালিক তান্ত্রিককে হত্যা করার পূর্বে সে তখন পিশাচ তন্ত্র সাধন লাভ করেছিল। পিশাচ হয়ে উঠেছিল সাধকদের অনুগত দাস। তান্ত্রিকের মৃত্যু হলেও মৃত্যুর আগে ওই পিশাচকে আদেশ দিয়ে গিয়েছিল এই গ্রামকে উজাড় করতে। সেটাই পালন করতে এই পিশাচ এই গ্রামে রয়ে যায়, আর তার একটাই লক্ষ্য গ্রামকে ধ্বংস করা। তাহলে ঠাকুর, এবার কি হবে? আমরা কিভাবে রক্ষা পাবো ঠাকুর? দেখো, এই পিশাচ বড়ই শক্তিশালী এবং ভয়ঙ্কর। আমার সাধ্য নেই এই পিশাচকে শেষ করে দেওয়ার, কিন্তু একটা উপায় আছে। আমাদের আবার দেবীকে পুনরায় জাগ্রত করতে হবে, আর তাহলে মা চামুণ্ডা দেবীর হাতে দমন হবে ওই পিশাচ। কিন্তু অতি সহজে এই কাজ করতে দেবে না সেই পিশাচ। দেবীর উদ্দেশ্যে কপালে হাত ঠেকালো বজ্রনাথ তান্ত্রিক আর বলল, আশীর্বাদ কর মা, তোর ছেলেকে আশীর্বাদ কর। এই কাজে যেন আমি সফল হতে পারি মা, আশীর্বাদ কর। আর হ্যাঁ, আর একটা কথা, এই কাজের জন্য আমার একজন সাহসী লোকের প্রয়োজন, যে এই কাজে আমাকে সাহায্য করবে। জগা এতক্ষণ ওখানেই বসেছিল, এবার বলে উঠল, আমি যাব ঠাকুর, আমি যাব আপনার সাথে। এই গ্রামকে রক্ষা করতে যদি আমার প্রাণ যায়, যাক। জগা, তুমি যাবে? তাহলে তো বেশ ভালোই হবে। তুমি হলে ওই পিশাচটার হাতছাড়া শিকার, তাই তোমার উপর সেই পিশাচ বেশ ক্ষুব্ধ। জগার বউ জগাকে কিছুতেই যেতে দেবে না বলে কাঁদছিল। বিশ্বাস রাখ মা আমার উপর, আমি থাকতে তোর স্বামীর কিচ্ছু হতে দেব না। বিশ্বাস রাখ। আজকে আর কিছুই করা যাবে না, কালকে কৌশকী অমাবস্যা। কালকেই আমি একটা হোমযজ্ঞ করব। চাটুর্যে মশাই, কালকে আমার হোমযজ্ঞ করার জন্য কিছু উপাচার সামগ্রী লাগবে। সেগুলো আমি কালকে বলে দেব, আপনি জোগাড় করে রাখবেন, কেমন? আর আজকের রাতে আমি কিছু মন্ত্রপুত সিঁদুর দিচ্ছি। সবাই সবার বাড়ির উঠোনের কাছে গণ্ডি কেটে দেবে, তাহলে ওই পিশাচটা আর বাড়িতে প্রবেশ করতে পারবে না। এদিকে রাতে পিশাচটা কোনো শিকার ধরতে না পেরে রাগে ক্ষোভে ফেটে পড়ল। পরের দিন সকালে বজ্রনাথ তান্ত্রিক সমস্ত উপাচার বস্তু গুছিয়ে নিয়ে কি কি করতে হবে সব বলে দিল জগাকে, আর চাটুর্যে মশাইকে বললেন, আজকের রাতে গায়ের সকল লোক আপনার বাড়িতেই থাকুক। হোমযজ্ঞ চলাকালীন কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। রাত তখন গভীর হয়েছে। কালকে এই পিশাচটা শিকার না ধরতে পেরে প্রচণ্ড রাগে গ্রামে প্রবেশ করল। গ্রামের এদিক ওদিক শিকার না দেখতে পেয়ে গ্রামের শেষের দিকে গিয়ে দেখে একটা লোক নদীর ধারে তেঁতুল গাছটার কাছে একা দাঁড়িয়ে আছে। বুঝতে অসুবিধা হলো না ওই পিশাচটার, এটাই তার ছেড়ে যাওয়া শিকার। আনন্দে জিভটা সাপের মতন বেরিয়ে মুখের চারিপাশটা একবার চেটে নিল। এদিকে জগা তাকিয়ে দেখল সেদিনের দেখা সেই পিশাচটা আস্তে আস্তে নেমে আসছে তেঁতুল গাছটা বেয়ে, ঠিক যেমন করে গিরগিটি নেমে আসে। সামনে বেরিয়ে থাকা জিভটা সাপের মতন এদিক ওদিক করছে। এবার এতটুকু সময় নষ্ট না করে দৌড়তে থাকলো জগা, আর তখনই হাওয়ায় ভর করে তার পিছু নিল পিশাচটা। আজ যেন তার শিকারকে একটু দৌড় করে মারবে। এমন করে মারার মজাটাই আলাদা। এবার জগা গ্রামের এক প্রান্তে এসে দাঁড়ালো, আর তার পিছন পিছন এসে দাঁড়ালো সেই পিশাচটা। মুখের কোণে একটা কুটিল হাসি, আর পরক্ষণেই শুনতে পেল একটা গুরু গম্ভীর সুরে মন্ত্র উচ্চারণের শব্দ। বজ্রনাথ তান্ত্রিক একটা দাগ কেটে পূরণ করে দিল অর্ধেক গণ্ডিটাকে, আর এক টানে জগাকে গণ্ডির বাইরে বের করে দিল।
পিশাচটা বন্দী হয়েছে একটা আবদ্ধ গণ্ডির মধ্যে, কিন্তু এই গণ্ডি বেশিক্ষণ আটকে রাখতে পারবে না পিশাচকে। এটা বজ্রনাথ তান্ত্রিক ভালো করেই জানে। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে এলো চামুণ্ডা দেবী মন্দিরের কাছে। সেখানে সব রকম যজ্ঞের উপাচার করা ছিল। মন্দিরের সামনে বড় করে তৈরি করা হয়েছে একটা যজ্ঞকুণ্ড। বজ্রনাথ তান্ত্রিক যজ্ঞকুণ্ডের চারপাশে একটা গোল করে মন্ত্রপুত গণ্ডি কেটে দেয়, নিজেদের গাত্র বন্ধন করে দেয়। বজ্রনাথ তান্ত্রিক যজ্ঞ শুরু করল মা চামুণ্ডা দেবীর। কিছুক্ষণ পর বজ্রনাথ ও জগা বুঝতে পারল গণ্ডির বাইরের পরিবেশটা ক্রমশ গুমোট হতে শুরু করেছে, আর গাছের পাতা একটাও নড়ছে না। বজ্রনাথ বুঝল এ তারই আশার ইঙ্গিত। সে না থেমে মন্ত্র পড়া চালু রাখল আর যজ্ঞে আহুতি দিতে থাকল। জগা পাশে বসে ভয়ে কাঁপছে। এবার লক্ষ্য করল বহুদূর থেকে একটা কালো ঘূর্ণি তাদের দিকেই ধেয়ে আসছে। এই দেখে বজ্রনাথ তান্ত্রিক আরও জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো আর মনে মনে মা চামুণ্ডা দেবীকে ডাকতে থাকলো। তাদের যজ্ঞ আর নিজের আসন্ন বিপদ বুঝতে পেরে পিশাচ রাগে ক্ষোভে তাদের উপর ফেটে পড়ল। তাদেরকে নিরস্ত করার জন্য শুরু করলো নানান কর্মকাণ্ড। যখন সে সারা পরিকল্পনা বৃথা হতে দেখে, সে আরও ক্ষোভে ফেটে পড়ে তখন। কিন্তু মন্ত্রপুত গণ্ডির কারণে সে বারবার বাধা পেয়ে পিছিয়ে যেতে থাকল। এরপর পিশাচটা তার মোক্ষম অস্ত্র প্রয়োগ করল, মায়াজাল। বজ্রনাথ তান্ত্রিক হচ্ছেন উচ্চ মার্গের সাধক, তাই এইসবে সে পা দেবে না। তাই চোখ বুজে মন্ত্র পড়তে থাকলো জোরে জোরে। কিন্তু কিন্তু জগা একজন সাধারণ মানুষ, তার পক্ষে এই মায়াজাল ধরতে পারা সম্ভব নয়। এবার সে দেখল সে শুধু একা বসে আছে। বজ্রনাথ তান্ত্রিক আর তার পাশে নেই, একটু দূরে দাঁড়িয়ে আছে আর তাকে হাত নেড়ে কাছে ডাকছে। সে কিছু বুঝতে না পেরে বজ্রনাথ তান্ত্রিক তাকে কাছে ডাকছে এই ভেবে পা দিল পিশাচটার পাতা ফাঁদে। সে যখন এক পা করে বেরিয়ে গেল গণ্ডির বাইরে, পিশাচটা সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়ল জগার উপর। জগা চিৎকার করতে থাকলো। পিশাচটা জগাকে মাটিতে ফেলে জগার গলার নলিটা ভীষণ রাগে ছিঁড়তে গেল। ঠিক এই সময় পিশাচটা অনুভব করলো কোনো অদৃশ্য শক্তি তাকে পেছন দিকে টেনে নিয়ে যাচ্ছে। পিশাচটা কিছু বুঝতে না পেরে হিংস্র চোখে তাকালো তান্ত্রিকের দিকে। তান্ত্রিকের মুখে ফুটে উঠেছে এক আনন্দময় হাসি। সে দেখল পিশাচটার পেছনেই এক জ্যোতির্ময় আলো করে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। গলার কাছ থেকে ঝুলছে একটা জবা ফুলের মালা। তার এক হাতে ধরে আছে একটা বিশাল বড় খড়গ, আর অন্য হাতে যেন অদৃশ্য এক শিকল, যা দিয়ে সে পিশাচটাকে বেঁধে রেখেছে। আর সেই অদৃশ্য শিকলে টান দেওয়ার ফলে পিশাচটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে সেই নারী মূর্তির দিকে। পিশাচটা চিৎকার করে পালানোর চেষ্টা করছে, কিন্তু শত চেষ্টা সত্ত্বেও সে বিফল হচ্ছে। এবার চোখের নিমেষে মাতৃমূর্তির খাড়া নেমে এলো পিশাচটার মাথা লক্ষ্য করে, আর সঙ্গে সঙ্গে পৃথিবীর বুক ছিঁড়ে কোথায় যেন এক বজ্রপাত হলো। পিশাচটার শরীরটা মাঝখান থেকে আলাদা হয়ে পড়ল মন্দিরের বাইরে, আর আস্তে আস্তে পুড়ে পিশাচটার দেহ ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। বজ্রনাথ তান্ত্রিক দেখল সেই জগৎময় মাতৃমূর্তি এগিয়ে গিয়ে অদৃশ্য হলেন মন্দিরের চামুণ্ডা দেবীর প্রতিমার মধ্যে। এমন দৃশ্য বজ্রনাথ তান্ত্রিক প্রথম দেখছে, তাই তার হাত পা কাঁপছে, তারও চোখে জল। প্রতিমার মূর্তির মধ্যে দিয়ে জ্যোতির্ময় নীলচে আলোটা এবার যেন আস্তে আস্তে নিস্তেজ হয়ে আবার মিলিয়ে গেল। বজ্রনাথ তান্ত্রিক কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকল। তারপর ঘোর কাটিয়ে নয়ন ভেজা চোখে মায়ের উদ্দেশ্যে দুহাত তুলে বলে উঠল, জয় মা চামুণ্ডা দেবীর জয়, জয় মা, জয় মা, মা। ভোর হয়ে আসায় জগা মাটিতে পড়ে জ্ঞান হারিয়েছিল, তাই তার জ্ঞান ফিরিয়ে দুজনে ফিরে আসলো জমিদার বাড়িতে। জমিদার রঘুনাথ চাটুর্যে খুব চিন্তায় ছিলেন। তাদেরকে আসতে দেখে মহা আনন্দে মা চামুণ্ডা দেবীর ধ্বনি দিয়ে উঠলেন। বজ্রনাথ তান্ত্রিক জমিদারের কাছে এসে বললেন, আর কোনো ভয় নেই, মায়ের ইচ্ছায় বিনাশ হয়েছে অশুভ শক্তির। আমি জানতাম ঠাকুর, আপনি পারবেন আমাদের গ্রামকে রক্ষা করতে। সবই মায়ের ইচ্ছেতে হয়েছে।
আমি কিছুই করিনি। আমরা তো অতি সাধারণ একজন মায়ের সেবক। আপনি আসা পর্যন্ত এতটুকু অতিথি আপ্যায়ন করতে পারিনি ঠাকুর। আমি একটু একটু সেবা করার সুযোগ দিন ঠাকুর। এরপর বজ্রনাথ তান্ত্রিক 2 দিন জমিদার বাড়িতে আপ্যায়ন গ্রহণ করে। গায়ের লোক সবাই মিলে এগিয়ে দিতে গেলেন বজ্রনাথ তান্ত্রিককে নদীর খেয়াঘাটে।